শীতের সকাল, কুয়াশার চাদরে মোড়া শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। ভোরের আলো সবেমাত্র পূর্ব দিগন্তে উঁকি দিচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যস্ততা। শহরের এক কোণে, পুরনো বাজারের গলিতে, সবজি বিক্রেতা রহিমা বেগম তার ছোট দোকানটি সাজাতে ব্যস্ত। টাটকা সবজির পসরা সাজিয়ে তিনি হাঁক দিচ্ছেন, টাটকা সবজি নিয়ে যান। রহিমার জীবনটা খুব সাধারণ। স্বামী মারা গেছেন অনেক বছর আগে, একমাত্র ছেলেটা শহরে কাজ করে, কিন্তু তার আয় দিয়ে সংসার চালানো কঠিন। তাই এই সবজির দোকানই তার একমাত্র ভরসা। প্রতিদিন ভোরবেলা উঠে তিনি বাজারে আসেন, সারাদিন পরিশ্রম করেন, আর সন্ধ্যায় যা আয় হয় তা দিয়ে কোনোমতে সংসার চালান। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু তার মুখে লেগে আছে এক অনাবিল হাসি। এই হাসি তার সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি। আজকের সকালটা অবশ্য অন্যরকম ছিল। বাজারের অন্যান্য বিক্রেতারা তখনও পুরোপুরি আসেনি। রহিমা তার পালং শাকের আঁটিগুলো সুন্দর করে সাজাচ্ছিলেন। এমন সময় একটি কালো রঙের জিপ এসে তার দোকানের সামনে থামল। জিপ থেকে নামলেন ইন্সপেক্টর মানিক, তার সাথে দুজন কনস্টেবল। মানিক তার ইউনিফর্মের প্রতি যতটা না যত্নশীল, তার চেয়ে বেশি যত্নশীল তার ক্ষমতার প্রতি। তার চোখে মুখে এক ধরনের ঔদ্ধত্য, যা তার পেশার প্রতি মানুষের শ্রদ্ধাকে প্রশ্নবিদ্ধ করে। তার সাথে থাকা কনস্টেবলরাও তার মতোই, ক্ষমতার অপব্যবহারের প্রতি তাদের কোনো দ্বিধা নেই। রহিমা প্রথমে বুঝতে পারেননি কি ঘটছে। তিনি ভাবলেন হয়তো কোনো সরকারি পরিদর্শক এসেছেন, কিন্তু মানিকের চোখ সরাসরি তার দিকে। এই বুড়ি, এখানে দোকান বসিয়েছিস কেন? মানিকের কণ্ঠস্বর কর্কশ, যেন তিনি কোনো অপরাধীর সাথে কথা বলছেন। রহিমা ভয়ে কুঁকড়ে গেলেন। স্যার, আমি তো রোজ এখানেই বসি, কোনো দিন তো কেউ কিছু বলেনি, তিনি মিনমিন করে বললেন। তার কণ্ঠস্বরে ভয় আর অসহায়ত্ব স্পষ্ট। মানিক তার কথার কোনো পাত্তা দিলেন না। রোজ বসিস মানে? এটা কি তোর বাপের সম্পত্তি? চল, দোকান সরা এখান থেকে, তিনি হাতের ইশারায় কনস্টেবলদের নির্দেশ দিলেন। কনস্টেবলরা রহিমার সবজির পসরা উল্টে দিতে শুরু করল। টাটকা পালং শাক, টমেটো, বেগুন সব মাটিতে ছড়িয়ে পড়ল। রহিমার চোখ জলে ভরে উঠল। তার সারাদিনের পরিশ্রম, তার একমাত্র আয়ের উৎস, সব নষ্ট হয়ে যাচ্ছে। তিনি হাতজোড় করে মিনতি করলেন, স্যার, আমার সব নষ্ট করবেন না। আমি গরিব মানুষ। কিন্তু মানিকের মনে কোনো দয়া ছিল না। তিনি রহিমার দিকে এগিয়ে এলেন, তার হাত ধরে সজোরে টেনে তুললেন। বেশি কথা বলবি না, চল থানায়। রহিমার হাত ধরে টানতে টানতে তিনি তাকে জিপের দিকে নিয়ে যেতে লাগলেন। রহিমা ব্যথায় চিৎকার করে উঠলেন। তার হাতে মানিকের হাতের ছাপ স্পষ্ট, তার চোখে জল, মুখে অসহায়ত্বের ছাপ। বাজারের অন্য বিক্রেতারা ততক্ষণে জড়ো হয়েছে, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। মানিকের ক্ষমতার দাপটে সবাই ভীত নয়। দৃশ্যটি বাজারের এক কোণে দাঁড়িয়ে দেখছিলেন একজন তরুণী, যার নাম অনন্যা। অনন্যা একজন সমাজকর্মী। তিনি শহরের বস্তি এলাকায় কাজ করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান। তার চোখে মুখে দৃঢ়তা, তার মনে ন্যায় বিচারের প্রতি অদম্য স্পৃহা। তিনি এই দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না। তার রক্ত গরম হয়ে উঠল। তিনি দ্রুত তার মোবাইল ফোন বের করে পুরো ঘটনাটি ভিডিও করতে শুরু করলেন। মানিক তাকে দেখতে পেলেন না, কারণ তার মনোযোগ ছিল রহিমার উপর। অনন্যা জানতেন AEBDOT, তার হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। রহিমা বেগমকে থানায় নিয়ে যাওয়া হলো। সেখানে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হলো, কোনো কারণ ছাড়াই। মানিক তাকে বারবার হুমকি দিচ্ছিলেন, যদি আর কোনোদিন এখানে দোকান বসাস তাহলে তোর জেল হবে। রহিমা ভয়ে কাঁপছিলেন। তার মনে হচ্ছিল তার জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। অন্যদিকে অনন্যা দ্রুত সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলেন। তিনি জানতেন AEBDOT যদি সঠিক মানুষের কাছে পৌঁছায় তাহলে এর প্রভাব অনেক বড় হবে। তিনি ভিডিওটির সাথে একটি বিস্তারিত ক্যাপশন লিখলেন, যেখানে রহিমার অসহায়ত্ব এবং মানিকের ক্ষমতার অপব্যবহারের কথা তুলে ধরলেন। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষ ভিডিওটি দেখল, শেয়ার করল এবং মানিকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল। সংবাদ মাধ্যমগুলো এই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে শুরু করল। অনন্যা বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে যোগাযোগ করলেন, না তাদের কাছে ভিডিওটি পাঠালেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ মানিকের এই জঘন্য কাজের নিন্দা জানাতে শুরু করল। এই নীরব প্রতিবাদ ধীরে ধীরে একটি শক্তিশালী আন্দোলনের রূপ নিচ্ছিল। নয়দিকে শহরের পুলিশ কমিশনার, একজন সৎ এবং নিষ্ঠাবান অফিসার,
তার অফিসে বসেছিলেন। তিনি সকালে সংবাদপত্র পড়ছিলেন, এমন সময় তার চোখে পড়ল রহিমার উপর মানিকের অত্যাচারের খবর। তিনি দ্রুত তার কম্পিউটার চালু করলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তার দীর্ঘদিনের কর্মজীবনে এমন ঘটনা তিনি খুব কমই দেখেছেন। তিনি বুঝতে পারলেন এই ঘটনাটি পুলিশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তিনি দ্রুত একটি জরুরি বৈঠক ডাকলেন। বৈঠকে মানিককে ডাকা হল। মানিক প্রথমে ঘটনাটি অস্বীকার করার চেষ্টা করলেন, কিন্তু ভিডিওটি তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ ছিল। কমিশনার মানিকের উপর ক্ষিপ্ত হলেন। ইন্সপেক্টর মানিক, আপনি কি ভুলে গেছেন আপনার দায়িত্ব কি? আপনি জনগণের সেবক, তাদের উপর অত্যাচার করার জন্য আপনাকে এই ইউনিফর্ম দেওয়া হয়নি। মানিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এবার তিনি ফেঁসে গেছেন। কমিশনার দ্রুত পদক্ষেপ নিলেন। তিনি মানিককে সাময়িক বরখাস্ত করলেন এবং তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করলেন। কনস্টেবলদেরও জিজ্ঞাসাবাদ করা হল। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল। বাজারের বিক্রেতারা, যারা এতদিন ভয় চুপ ছিল, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রহিমার চোখে জল, তবে এবার তা আনন্দের। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এত দ্রুত তিনি ন্যায়বিচার পাবেন। মানিকের বিরুদ্ধে তদন্ত শুরু হল। অনন্যা এবং রহিমা বেগমকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হল। অনন্যা নির্ভয়ে পুরো ঘটনাটি বর্ণনা করলেন, ভিডিওটি প্রমাণ হিসেবে পেশ করলেন। রহিমা বেগমও তার উপর হওয়া অত্যাচারের কথা বললেন। তদন্ত কমিটি মানিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগ প্রমাণিত পেল। কিন্তু মানিক একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার রাজনৈতিক যোগাযোগ ছিল। তিনি চেষ্টা করলেন তদন্তকে প্রভাবিত করতে, সাক্ষীদের ভয় দেখাতে। তার আইনজীবীরা বিভিন্ন আইনি ফাঁকফোকর খুঁজে বের করার চেষ্টা করলেন। মামলাটি দীর্ঘায়িত হতে শুরু করল। রহিমার মনে আবার ভয়দানা বাঁধতে শুরু করল। তিনি ভাবলেন, হয়তো প্রভাবশালীরা সবসময় পার পেয়ে যায়, নতবে অনন্যা হাল ছাড়লেন না। তিনি বিভিন্ন মানবাধিকার আইনজীবী এবং সংগঠনের সাথে যোগাযোগ রাখলেন। তারা রহিমার পক্ষে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করলেন। অনন্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে এই মামলার অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট দিতে লাগলেন। তিনি মানুষকে মনে করিয়ে দিলেন যে এই মামলাটি কেবল রহিমার নয়, এটি সমাজের প্রতিটি দুর্বল মানুষের ন্যায়বিচারের লড়াই। নেই সময়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রহিমার পাশে দাঁড়াল। ছাত্রছাত্রীরা মানববন্ধন করল, শিক্ষকরা প্রতিবাদ সভা করলেন, এমনকি কিছু সরকারি কর্মকর্তাও গোপনে অনন্যাকে সাহায্য করলেন। এই সম্মিলিত প্রচেষ্টা মানিকের প্রভাবকে ম্লান করে দিল। বিচারকরাও বুঝতে পারলেন যে এই মামলাটি জনগুরুত্বপূর্ণ এবং এর একটি দৃষ্টান্তমূলক রায় হওয়া উচিত। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে রায় ঘোষণা হল। ইন্সপেক্টর মানিককে তার পদ থেকে বরখাস্ত করা হল এবং তাকে কারাদণ্ড দেওয়া হল। তার সাথে জড়িত কনস্টেবলদেরও শাস্তি হল। এই রায়টি শুধু রহিমার জন্য নয়, পুরো সমাজের জন্য একটি বিজয় ছিল। এটি প্রমাণ করল যে অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, সত্য এবং ন্যায়বিচার শেষ পর্যন্ত জয়ী হয়। মানিকের শাস্তির পর পুলিশ বিভাগে একটি বড় পরিবর্তন এল। কমিশনার একটি নতুন নীতিমালা চালু করলেন, যেখানে পুলিশ সদস্যদের জনগণের প্রতি আরও সংবেদনশীল এবং দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেওয়া হল। নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হল, যেখানে পুলিশ সদস্যদের মানবাধিকার এবং নৈতিকতার বিষয় শিক্ষা দেওয়া হল। দুর্নীতি দমনের জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হল। রহিমা বেগম তার সবজির দোকান আবার শুরু করলেন। এবার তার দোকানে মানুষের ভিড় আরও বেশি। সবাই তাকে সম্মান করে, তার পাশে দাঁড়ায়। অনন্যা তার কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি এখন আরও বেশি মানুষের কাছে অনুপ্রেরণা। তার সামাজিক কাজ আরও বিস্তৃত হয়েছে। তিনি এখন শুধু বস্তি এলাকায় নয়, সারা দেশের অসহায় মানুষের জন্য কাজ করেন। ঘটনার পর রহিমা এবং অনন্যা একে অপরের ভালো বন্ধু হয়ে উঠলেন। রহিমা অনন্যাকে তার মেয়ের মতো ভালোবাসেন। অনন্যাও রহিমার কাছ থেকে জীবনের অনেক কিছু শিখলেন। তারা দুজনেই বিশ্বাস করেন যে একজন মানুষের ছোট একটি পদক্ষেপও সমাজে বড় পরিবর্তন আনতে পারে। গল্পের শেষে রহিমা বেগম তার দোকানে বসে আছেন। তার মুখে হাসি, চোখে শান্তি। তিনি জানেন তার উপর হওয়া অন্যায় হয়তো তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্টই তাকে এবং সমাজকে একটি নতুন পথে নিয়ে এসেছে। পুলিশ এখন জনগণের বন্ধু, তাদের সেবক। অন্যায়কারীরা তাদের কর্মের ফল ভোগ করে,
আর ন্যায় বিচার তার নিজস্ব পথে জয়ী হয়। নেই গল্পটি আমাদের শেখায় যে ক্ষমতার অপব্যবহার সাময়িক বিজয় আনতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্য এবং ন্যায় বিচারই টিকে থাকে। একজন সাধারণ মানুষের নীরব প্রতিবাদ এবং একজন সৎ মানুষের দৃঢ় সংকল্প কিভাবে একটি পুরো সিস্টেমকে পরিবর্তন করতে পারে, এই গল্প তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। শেষ পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো নাম।